তিন বাহিনী প্রধানের সঙ্গে এবং নিরাপত্তা পরিষদের যেই রয়েছে তাদের সঙ্গে যে বৈঠকে প্রধান উপদেষ্টার যে আজকে বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ, আপনার জানা আছে কিনা, আমাদেরকে ন্যূনতম ধারণা দিতে পারেন কিনা যে এই বৈঠকে তিন বাহিনীর? আমি আপনাকে একটা কথা বলি, আপনি যখন মনে করবেন যে সবকিছুকে আমার পাতে টানতে হবে, আমার পক্ষে টানতে হবে, তখন আপনার যত মিটিং করেন সেই মিটিং কোনো রেজাল্ট আসবে না। তবে নিশ্চিতভাবে প্রধান সেনাপতি, নৌবাহিনীর প্রধান এবং সেনাবাহিনী প্রধান তাদের সঙ্গে জনাব ইউনূস সাহেবের মিটিং তো অবশ্যই জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ, কিন্তু ইউনূস সাহেব যদি মনে মনে চিন্তা করে রাখেন অন্যরা যে যত কথাই বলুক, আমি আমার ক্ষমতার যে ময়ূর সিংহাসন, যে ক্ষমতার ময়ূর সিংহাসনে আমি বসেছি, এবং যেহেতু আমি কিছু লোকজনকে দ্বারা এই দেশের একটা শক্তির মাধ্যমে আমি বলাচ্ছি যে যতদিন আমি জীবিত থাকবো ততদিন ক্ষমতায় থাকবো, এবং উনি যেহেতু আন্তর্জাতিক একটা খেলার মধ্যে ঢুকে গেছেন, যে খেলার অংশ হিসাবে আমার দেশ আজকে অস্থিরতায় ভুগছে, আমার দেশে আজকে নিশ্চিত ভাবে প্রশ্ন আসছে যে আমার দেশের মূল অংশ সেন্ট মার্টিন দ্বীপ আমার থাকবে কিনা, আমার দেশে করিডোর দিয়ে এইখানে নতুন করে একটা নতুন রাষ্ট্র তৈরি করে চিরদিনের জন্য একটা যুদ্ধক্ষেত্র চট্টগ্রাম অঞ্চলকে বানানো হবে কিনা। তখন প্রশ্ন এসে যাচ্ছে নির্বাচন কোনোদিনই হবে না, অনির্বাচিত ব্যক্তিরা তাদের শক্তি দিয়ে, তাদের চতুরতা দিয়ে এবং বিদেশি লোকজন, ওই যে আপনি যে দেশে বসে আছেন সেই দেশের যারা নাগরিক, এখন তো আমি বলি যে রবার্ট ক্লাইভরা দেশ চালাচ্ছে। 1757 সনে যেমন করে মীর জাফরের সঙ্গে চুক্তি করে বা ষড়যন্ত্র করে বা গোসেকি বেগম বা জগৎ শেখদের সঙ্গে চক্রান্ত করে রবার্ট ক্লাইভ বা ওয়াটসনরা দেশ চালাইতো, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এখন তো আমার মনে হয় কালো রবার্ট ক্লাইভরা এবং ওয়াটসনরা এখন দেশ চালাইছে, কারণ আমি দেখতেছি তারা প্রায় সবাই, খলিলুর রহমান সাহেব সহ প্রায় সবাই, ডক্টর আলী রিয়াজ সহ সব হলো আমেরিকার নাগরিক এবং ইংল্যান্ডের নাগরিক। আশিক চৌধুরী থেকে আমি সবার নাম বলতে পারি, এমনকি অনেকে বলে ইউনূস সাহেবও নাকি তাই, উনিও নাকি ডুয়েল নাগরিক। এই যে দেশ, এই দেশে খুব ভালো কিছু কাজ হবে এটা আমি মনে করি না, তবে আল্লাহর কাছে আমি দোয়া করি, হে আল্লাহ আমার দেশকে বাঁচাও। যে দেশটা একদিন আমরা যুদ্ধ করে রক্তের সাগরে সৃষ্টি করেছিলাম, যে দেশ মায়ের অশ্রু জলের মধ্য দিয়ে, শিশুর কান্নার মধ্য দিয়ে, বাবার হাউতাসের মধ্য দিয়ে যে দেশটা একদিন সৃষ্টি করেছিলাম, যে দেশটা একদিন ৬ বর্ষ থেকে সৃষ্টি হয়ে বাঙালি জাতির একটা রাষ্ট্র হয়েছিল, যে রাষ্ট্র পৃথিবীতে কোনোদিন বাঙালি জাতির স্বাধীন ছিল না, সেই স্বাধীন দেশটাকে আল্লাহ তুমি হেফাজত করো, তুমি রক্ষা করো। আমরা দেখলাম যে মানে আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন যে সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার পায়তারা চলছে। কেন তিনি এমন সন্দেহ করছেন? উনি পিছিয়ে দেওয়া যেটা বলছেন, উনি যেহেতু খুব ভদ্রলোক মানুষ, কাজেই উনি কথাটা খুব নরম ভাবে বলেছেন। জাতীয় নির্বাচন কোনোদিন যাতে ইউনূস সাহেব জীবিত থাকতে না হয়, ইউনূস সাহেব জীবিত থাকতে কোনোদিন যাতে জাতীয় একটা উনি দেশ চালাইতে পারেন, রাজত্ব করতে পারেন, সেই কারণে আপনারা দেখেন আমি কিন্তু এখন মৃত্যুর মুখোমুখি। আপনি আমেরিকাতে বসে আছেন, আমি ফজলুর রহমানকে কিন্তু ঘোষণা দেওয়া হয়েছে যে কোনো সময় আমাকে তারা হত্যা করতে পারে। কারা? আমি বলছিলাম যে একজন মৌলভী সাহেব 1 বছর আগে যিনি বললেন যে ইউনূস সাহেব হলেন সুদকুর, এবং সুদকুর হলে এমন মায়ের সঙ্গে জিনা করার মতো সুদের গুণাটা সেই রকম, এবং তার সাথে যারা আছে 1900 সব দুজকে যাবে। এই কথাটা যিনি বললেন উনি একজন মৌলানা বা মৌলভী সাহেব, ওনার নামটা আমি বলতে পারি তাই বা বললাম, ওনার নাম জনাব ইব্রাহিম সাহেব, মুফতি ইব্রাহিম। সেই ইব্রাহিম সাহেব আবার বললেন না না, ইউনূস সাহেবের বিরুদ্ধে কোনো আন্দোলন করলে মহাপাপ হবে। কেন? ইউনূস সাহেব সেই রকম লোক, আমাদের নবীকে যেমন করে আল্লাহ পয়দা করছিল, যে প্রসেস আমাদের মহান নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পৃথিবীতে পাঠাইছিল, ঠিক একই প্রসেসে ইউনূস সাহেবকে পাঠাইছে। এখন যে লোকটা আগে বলছে ইউনূস সাহেব সুদখোর এবং দুজকে যাবে, এই লোকটা আজকে বলতেছে ইউনূস সাহেব নবীর সমান সমান, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সমান সমান। এই লোকটাকে যদি আমি বলি
যে সকাল বিকাল কথা বদলায়, কি পায়া আমি তো 500-1000 টাকা কইছি না, ইব্রাহিম সাহেবরা 500, এরা নানা লোভে এবং লাভে কথাগুলা পরিবর্তন করে। এবং সমস্ত মিটিং এ জামাতে ইসলামের যারা মৌলানা সাহেব মৌলভী সাহেবরা আছে, আমি সেটাই আজকে বললাম, তারা এই মুনাজাত করে বলে, হে আল্লাহ, আমি সবার নাম বলতে পারি, ইউনূস সাহেবকে তুমি আজীবন ক্ষমতায় রাখো। এদের বিরুদ্ধে কথা বললে পরে আমি কাফের। এমনকি আজকে এমন কথা বলা হলো, আমি বলেছি যে মাদ্রাসার ছাত্ররা, অবশ্যই আমি এখনো বলি, মাদ্রাসার ছাত্রদের বেশিরভাগ অংশ দরিদ্র ঘর থেকে এসেছে। এটা তাদের জন্য কোনো লজ্জার ব্যাপার না। আল্লাহ তাদেরকে দরিদ্র করছে, তাদের মা বাবা অসহায় অবস্থায় তাদেরকে মাদ্রাসায় পাঠাইছে। আমার তাদের প্রতি সিম্পেথি আছে। আমাকে যে বকাবকি করে, আমি কত মাদ্রাসার ছাত্রকে প্রতিদিন খাওয়াই, এই মৌলভী সাহেবরা কিন্তু খোঁজ রাখেন। আমি কত মাদ্রাসার ছেলের মাথায় হাত দিয়ে বলি, আল্লাহ তোমাকে রহমত করুক, এরা কিন্তু খোঁজ রাখে না। এদের যখন মুক্তিযুদ্ধের পরে সব পালাইয়া গেছিল, কিশোরগঞ্জ থেকে সব মাদ্রাসার ছেলেরা পালিয়ে গেছিল। কিশোরগঞ্জে খুব একটা বড় মাদ্রাসা ছিল মৌলানা আতার আলী সাহেবের, সেই মাদ্রাসার নাম হইল জামিয়া ইমদাদিয়া। আমি মুক্তিযোদ্ধা কমান্ডার হিসাবে সমস্ত রুম গুলা রক্ষা করেছি এবং মাদ্রাসার ছাত্রদেরকে এখানে বসিয়েছি। আমি তো সেই কথা বলি না, আমি বলেছি মাদ্রাসার ছাত্ররা দরিদ্র, তাদেরকে হুজুররা নিয়ে আসে হাজারে হাজার, সপ্তাহে সপ্তাহে, মাসে মাসে। এই কারণে আমার নামে এমন ধরনের কুৎসা তারা করলেন। কি কুৎসা করলেন? ফজলুর রহমান নিহত হবে, তাকে হত্যা করা হবে। কথাটা খুব বুঝার চেষ্টা করেন। আমি ইচ্ছা করলে কিন্তু আমি কিন্তু লয়ার, বাংলাদেশে আমার পিছনে হাজার হাজার লয়ার কিন্তু দাঁড়াবে। আমি যদি হাইকোর্টে, সুপ্রিম কোর্টে গিয়া দাঁড়াই, তারা বললেন কি ফজলুর রহমানের নামে কোনো জানাজা পড়া যাবে না মৃত্যুর পরে, এটা সবাই শপথ করেন। এবং যারা বললেন তাদের মধ্যে দেখলাম কয়েকজন মুফতি আছে, অমুক আছে, তমুক আছে। তবে আমি এদেরকে চিনি, এরা সব জামাতে ইসলামের লোক, জামাত শিবিরের লোক। ছাত্র জীবনে শিবির করছে, এখন মৌলানা সাহেব হয়েছে। এরা আমাকে টলারেটই করতে পারে না, বলে আমাকে কবর দেওয়া যাবে না, আমার নামে জানাজা পড়া যাবে না, এইসব কথা বলছে। আমি বাংলাদেশের সমস্ত মুসলমান যারা আছেন, হিন্দু মুসলমান 18 কোটি মানুষের কাছে আমি বিচার দিচ্ছি, আমি কি এত মহাপাপী? এবং এই যে লোকজন, আমি নাম বলতে পারি, ওই আনসারি সাহেব, অমুক সাহেব, তমুক সাহেব, যারা আমার বিরুদ্ধে কথা বলতেছে, আমার শুধু অর্ধেক বয়স তা না, আমার বড় ছেলের অনেক ছোট তারা। আমার নামটা তুই ফজলুয়া পাগলা, ফজু পাগলা, তুই, এর নাম কি ইসলাম? আপনারা সুন্দরভাবে উত্তর দেন, আমার সাথে বসেন। আমি কি কোনোদিন বলছি আলেমরা খারাপ? আলেমকে আপনি মৌলানা হতে পারেন, আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে পাস করতে পারেন, আপনি ওই যে সাহারানপুরে যে ইউনিভার্সিটি, কৌমি ইউনিভার্সিটি আছে, সেখান থেকে পাস করে আপনি দাওরা পাস করেন, আপনি মৌলানা, মৌলবী, আমি সেটা বলবো, সালাম দিব। কিন্তু আলেম হইতে হলে আরো কিছু লাগে। সে আলেম অর্থ হলো জ্ঞানী, জ্ঞান হইতে হইলে তাসাউফ লাগবে। আমি আবারও বলছি, মৌলানা সাহেব যদি কেউ থাকেন, পরে আমার আরো গলা। দর্শকরা মন্তব্য করছেন ফজলুর রহমান হচ্ছেন বর্তমান বাংলার বাঘ। আব্দুল হাকিম বলছেন ফজলুর রহমান তিনি খুব স্পষ্টবাদী, ভালো মনের মানুষ। আরেকজন বলছেন যে ফজলু ভাইকে হাজারো সালাম। আপনি দেখেন, বাংলাদেশের মানুষ এই মুহূর্তে আপনাকে তাদের কান্ডারি মনে করছে, কারণ আপনি তাদের তাদের সম্পর্কে। আলেম যদি কেউ নিজেকে দাবি করে, উনি এলমে তাসাউফ লাগবে, এলমে লুদুনি কি উনাকে জানতে হবে, উনাকে কলব জারি হতে হবে। আমি আবারও বলছি কথাটা। আর শুধু শরীয়ত না, শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত, সমস্ত ব্যাপারে উনাকে জ্ঞান অর্জন করতে হবে এবং জ্ঞানী হতে হবে। যারা মারেফতকে বিশ্বাস করে না, যারা মাজার পুড়ে দেয়, যারা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, যারা হযরত খাজা বাবা মঈনুদ্দিন চিশতি, হযরত শাহজালাল শাহ পরান, বাইজিদ বুস্তামি সহ যারা ওলিয়া উলিয়া গাউস কুতুব দরবেশের মাজার পুড়িয়ে দেওয়ার জন্য চ্যালেঞ্জ করে, আমি তাদের পক্ষে কথা বললেই তারা বলে তো ফজলুর রহমান হলো কাফের।
আমি একটা কথা বলি, কিন্তু আমি আপনি দেখেন এখানে তো মন্তব্য করছে মানুষ যে 500 টাকা দিলে হুজুরদের কথা বদলায়, এটাই সত্য, তাই না? আপনি সাহসী বীর মুক্তিযোদ্ধা, সবাই জানে আপনি কাপুরুষ নন, আপনি বীর। না, আমি কথাটা 500 টাকা তো দূরের কথা, যে লোকটা 1 বছর আগে কইছে ইউনূস হইলে দুজকে যাবে, সে হইলো সৎকর, সেই লোকটা বলতেছে ইউনূস হইলে আমার নবীর মতো জন্মগ্রহণ করছে, তাকে আমি কি বলবো? দেখেন আনিসুজ্জামান রাজা তিনি বলেছেন, ওই ইব্রাহিম সাহেব কি বলছে, কাজী ইব্রাহিম সাহেব, মৌলানা ইব্রাহিম সাহেব রে তাহেরি সাহেব বলছে ও কাফের। ওই যে আমাদের ডক্টর এনায়েতুল্লাহ সাহেব উনি বলছে ও কাফের। এমনকি এনায়েতুল্লাহ সাহেব ওই যে আজহারি হুজুর তাকেও বলছে কাফের। এখানে তাদের নিজেদের মধ্যে কেউ একজন আরেকজনকে কাফের বলতেছে, একজন আরেকজনকে অমুসলিম বলতেছে, একজন আরেকজনকে বলতেছে ও জীবনে কোনোদিন বেহেশতে যাব না, ও দায়ুস। এখন আমাদের মতো উম্মি লোকজনকে নিয়ে তারা পড়লো কেন? আমরা যখন দেখি আপনারা রকম চেঞ্জ করেন, বিভিন্ন রকম কথা বলেন, আমরা মাঝে মধ্যে বলি যে আপনাদের কাছ থেকে তো আমরা আরো বেশি সত্য এবং সুন্দর কথা শুনতে চাই। সেই কথাগুলো বললে তো আমরা আপনাদেরকে সালাম জানাই। সেই কথাগুলো না বলে আমি কথাটা শেষ করে লাই। আমি কইছি যে ওই যে 7 জন ভদ্র মহিলা যারা নারী নীতিটা লেখছে, তাদের ভুল হইতে পারে, কিন্তু তারা তো এই দেশের সম্মানিত মহিলা, কেউ ডক্টরেট, কেউ প্রফেসর, কেউ এই সরকারের মন্ত্রী, আগের সরকারের মন্ত্রী, কত জ্ঞানী গুণী মহিলা তারা। এখন বড় একজন মৌলানা এই রেসকোর্সে দাঁড়াইয়া বলে দিলেন যারা এই নারী নীতি যারা আমাদের সামনে দেশের সামনে উপস্থাপন করছে এরা হইল বেশ্যা। এখন এই কথাটা সমর্থন করলে তো আমি বেহেশতে যাবো তাদের কথা অনুযায়ী। আর আমি যদি বলি মা বোনকে যারা বেশ্যা বলে, তারা যারা বেশ্যা বলে তাদেরকে পেটে ধরেন না মায়েরা বোনেরা, এই কারণে আমি পাপি। আজকে তো আমি দেখি সুফিয়া কামাল থাকলেও, বেগম সুফিয়া কামাল থাকলেও এরা একই বকা দিত। ও না, আপনি তো জানেন বেগম রোকেয়াকে পর্যন্ত এই সমস্ত উপাধি দেওয়া হয়েছিল এই 100 বছর আগে। আমি জানি কথাটা, আমি কথাটা বলছি বলে জানি 1936 সনে যে রুকিয়া আরে কত বকাবকি করছে, এখন তাকে ঘোষণা করা হয়েছিল, তারে হত্যা করা। আমি আচ্ছা, এখন তারা বলতেছে সব কোরআনের বিরুদ্ধে আইন হইতেছে। মুক্তিযুদ্ধের পরে যে 72-এর সংবিধান, এটা কি টোটালটা কোরআনের উপরে নির্ভর করে হয়েছে কিনা? তারা যদি তাদের কোরআনী আইন করতে চায়, শরীয়তি আইন করতে চায়, ইলেকশন করে মানুষের সমর্থন নিয়ে আসুক। তা না হলে তো বাংলাদেশ, আমার কথাটা শুনে এরা ভুল বুঝবে, আমাকে বদয়া করবে এবং আমাকে মাইরা বলবো যে ফজলুর রহমানের মাইরা। বাংলাদেশ তো চলবে বাংলাদেশের সংবিধান অনুযায়ী। কোরআন তো বাংলাদেশের এখন সংবিধান না, তারা যদি পারে কোরআনকে সংবিধান করে নিক, বাংলাদেশ তো চলবে বাংলাদেশের সংবিধান অনুযায়ী। সেখানে তো পরিষ্কার লেখা আছে এখানে নারী পুরুষে কোনো ভেদাভেদ থাকবে না, পরিষ্কার লেখা আছে এখানে। এখন একজন যদি বলে নারী পুরুষ সমান, আর আপনারা যদি এই কথা কইলে পড়েই রেসকোর্স ময়দানে একটা নারীর প্রতিকৃতিকে টাঙ্গাইয়া পাও থেকে মাথা পর্যন্ত আপনারা দূরা দিয়ে পিটান, যেটা সারা পৃথিবী দেখে মনে করে আমরা হইলাম অসভ্য, এই কথা বললে আপনারা আমাকে বলবেন? কথাটা খুব ক্লিয়ার। কালকে একজন মৌলানা আমার সাথে তর্ক করছে, তুই তুই কই আমারে কইছে ফোনে, এই তুই কে রে, তুই বুঝস? আমি কি বুঝতাম হুজুর, কোন তো দেখি, তুই কি বুঝস যে ক্লাস 5-এর পড়লে পরে মেয়ের বয়স 11 বছর হয়? আমি কই বুঝি। 11 বছর পরে 12 বছর হলে যুবতী হয়, যুবতী কোনোদিন ঘর থেকে বের হতে পারবে না। কথাটা খুব বুঝার চেষ্টা করে আমারে তুই করে কইতেছে, আমি তার বাপের চেয়েও বড়। আমি বলছি না, এটা ঠিক না, এটা ঠিক না। এই পৃথিবীতে সুলতানা রাজিয়া থেকে ধরিয়া এখন থেকে 1000 বছর পূর্ব থেকে ধরিয়া আমাদের মেয়েরা যুদ্ধের ফিল্ডে গেছে। আমাদের মেয়েরা এই দেশে লেখাপড়া, এই দেশের সমস্ত মেয়েরা জ্ঞানে গুণে শিক্ষায় দীক্ষায় ত্যাগে তিতিক্ষায় ভাইদের পাশে দাঁড়াইছে, মুক্তিযুদ্ধে দাঁড়াইছে, 52 সনে দাঁড়াইছে, পাকিস্তান আন্দোলনে দাঁড়াইছে, 1905 সনের আন্দোলনে, বঙ্গভঙ্গ আন্দোলনে দাঁড়াইছে আমাদের মায়েরা বোনেরা। এখন তাদেরকে বলতে হবে ক্লাস 5-এর পরে আর যদি ঘর থেকে বাইরে হও তাইলে তুমি বেশ্যা।
আমার কথাগুলো খুব বড় কি করতে চায় না, আমার মেয়ে বের হবে, আমার মেয়ে এখন আমেরিকায় থাকে, আমার মেয়ে দুজকে যা সেটা আল্লাহর কাছে জবাব দিবে আমার মেয়ে, বা আমি যদি আমার মেয়েকে এলাও করে আমার যদি মহাপাপ হয় আমি আল্লাহর কাছে জবাব দিব। এটা তো মৌলানা সাহেব জবাব দিবে না। মৌলানা সাহেবরা আমাদেরকে করে মাইরে ফেলতে চান কাফের বইলা, এবং জানাজা পড়তে চান না। শুধু একটা কথা আমি আপনাকে বলে দিই, প্লিজ দয়া করে শুনেন, একটা কথা বলে দিই। তারা যখন বলছে ফজলুর রহমানের জানাজা কেউ পড়বো না, অন্তত 50 জন আহলে সুন্নাতুল জামাতের পীর মাশায়েখ আমাকে ফোন করে বলছে এরা যা বলছে সব মিথ্যা কথা। আমরা গিয়ে দাঁড়াবো, আপনার শুধু জানাজা আমরা পড়বো না, আমরা আহলে সুন্নাতুল জামাতের হাজার হাজার আমরা মুসলিম আপনার জানাজায় থাকবো। কাজে আমি আহলে সুন্নাতুল জামাত করি বইলা, আমার দাদা ফুরফুরা শরীফের মুরিদা ছিল বইলা, আমার বাবা সোনাখান্দার মুরিদা ছিল বইলা, আমি এটা বিশ্বাস করি বইলা আপনারা সবাই মিললে যারা ওহাবিজম করেন, জামাত ইসলাম ওহাবিজম যারা করেন, তারা আমাকে কাফের বলে ফতোয়া দিবেন, আর এটা আমাকে মাইনে ঘরে বসে থাকতে হবে। সবাই খালি আমাকে বলে ফজলুর রহমান 10 জন সিকিউরিটি রাখেন, আর আমি বলে আমার সিকিউরিটি হইলো আমার আল্লাহ, আমি বলে আমার সিকিউরিটি হইলো আমার আল্লাহ। আমি আজকে এই কথাটা এখানেই শেষ করতে চাই যে যারা নিজেরা পরস্পরকে কাফের বলে, আমি দেখা আজকে সারা দিন আপনাকে দেখাইতে পারবো এখানে পরস্পরকে মৌলানা সাহেব নিজেদেরকে কাফের বলে একজন আরেকজনকে। এবং সেই মৌলানা সাহেব কারা? যারা লাখ লাখ মানুষের ওয়াজ করে, ডক্টর এনায়েতুল্লাহ সাহেব, তাহেরি সাহেব, আজহারি সাহেব, যত ওই যে আমির হামজা সাহেব, এরা সবাই, এমনকি চরমুনের পিসাবরে বলছে ও হইল আদিমুখ জগতের ইয়াজিদ। এখন আপনারা নিজের আগে ফয়সালা করেন, পরে আমাদেরকে খুন করেন বা আমাদেরকে আপনারা দুজকে পাঠাইয়া দেন, আগে আপনারা নিজেরা ফয়সালা করেন। এখন আমি বাংলাদেশের ফির দুনিয়া বলি, ফির দুনিয়া। বাংলাদেশ সৃষ্টি হয়েছে এই দেশের মানুষের গণতন্ত্রের জন্য, পেটের ভাত পরনের কাপড়ের জন্য, শিক্ষা দীক্ষার জন্য, সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে বসবাস করার জন্য, মানবতার জন্য, ধর্মনিরপেক্ষতার জন্য। কিন্তু ইউনূস সাহেব সবটা শেষ করে দিচ্ছে। প্রতিদিন কি আমার রাত্রে ঘুমাইতে হবে? রাত্রে হয়তো বা মার্শাল ল হইতে পারে, রাত্রে হয়তো বা জরুরি অবস্থা জারি হইতে পারে, রাস্তাটা হাইতে গেলে মিলিটারি আমাকে ফিরাইলো, পুলিশ আমাকে গুলি করতে পারে, পুলিশ মিলিটারি আমাকে শেল্টার দিল, মব যারা করে তারা আমাকে পিটায় মেরে ফেলতে পারে। এই যে একটা দেশ ইউনূস সাহেব সৃষ্টি করছে, এই দেশটা সৃষ্টি করার জন্যই কি আমরা 5ই আগস্ট ঘটাইছিলাম? আমরা কি 5ই আগস্ট এই কারণে ঘটাইছিলাম? আমার দলের নেতা জনাব মির্জা আব্বাস বলেছে গত 7 মাসে 90,000 কোটি টাকা বাংলাদেশ থেকে মানি লন্ডারিং হয়ে চলে গেছে। এই হিসাবটা উনি দেবেন, কিন্তু আমি এটা দেখছি, এটা কেউ প্রতিবাদ করে নাই। আমরা কি এই কারণে 5ই আগস্ট ঘটাইছিলাম যে আমার দেশের একজন বাচ্চা ছেলে, তার নাম বোধহয় সজীব ভুইয়া, তার প্রাইভেট সেক্রেটারির 6 মাসে 311 কোটি টাকা হবে, আর তাদের হাজার হাজার কোটি টাকা হবে। সেই কারণে কি পরিবর্তনটা আসছিল? সেই কারণে কি পরিবর্তনটা আসছিল যে তারা প্রতিদিন আওয়ামী লীগকে তারাইছি, বিএনপি কে তারামু, বিএনপি আওয়ামী লীগের টাকা খায়া রাজনীতি করে, ইন্ডিয়ার দালাল। তারা তো আপনাকেও ইন্ডিয়ার দালাল বলে, আওয়ামী লীগের দালাল বলে। দালাল আমি দেখেন, আমি বলছি 10,000 বছর যাবত আমরা ভারতীয় ছিলাম। ওরা করছে কি, এই যে আমি মোল্লা কেন ডাকি, এরা এত মিথ্যাবাদী অনেকেই, সব না, এরা 10,000 বছর যাবত কথাটাকে আগে অমিট করছে, করে লেখছে আমরা ভারতীয়, আবার ছিলাম কথাটা পিছন থেকে কাটিয়ে দিছে, বলতেছে ফজলুর রহমান বলছে আমরা ভারতীয়। এরা এত মিথ্যাবাদী। এবং আমাদের যে বলতেছে আমি ইসলামের বিরুদ্ধে বলি, আমার সমস্ত বক্তৃতাটা আমি চ্যালেঞ্জ করছি, আল্লাহ যদি থাকে আল্লাহর দোহাই লাগে, তা না হলে আপনারা দুজকে যাবেন, আমার সমস্ত বক্তৃতাটা মানুষকে শোনায়া কোনটা আমার ভুল হয়েছে আমাকে বলেন। আমি যদি ইসলামের বিরুদ্ধে কোন কথা বলে থাকি, আমি হাত জোর করে মানুষের কাছে মাপ তো চাবই, আল্লাহর কাছে আমি ফানা চাবো। কিন্তু আপনারা তো একটা কথা শোনাই বলেন, তো ফজলুর রহমান বলছে 500 টাকা 1000 টাকা হইলেই মৌলানা সাহেবদের কি ওয়াজের বদলে কথা বদলে দেয়। কথা বদলে দেয়। 1 বছর আগে কইছি ইউনূস সুদখোর,
ইউনুস দুজকে যাইবো, আর এখন বলেন ইউনুস হলো আল্লাহর নবীর সমান সমান। আমি যদি ওরে অমানুষ বলি সেই কারণে আপনি আমাকে বকবেন? আমি যদি বলি নারীকে যারা বেশ্যা বলে নারীরা তাদেরকে পেটে ধরা উচিত না, এই কারণে আমাকে বকবেন? কেন বেশ্যা বলেন? আপনাদের অন্য কোনো ভাষা নাই? আপনাদের মা বোন আছে না? আমি কইটা। আর নারী কি করবে তো নারী জানে। নারী তো 50% সারা পৃথিবীতে, বাংলাদেশও 50%, 9 কোটি। আমি বলছি হ্যাঁ একদিন বাড়ির বনে 9 কোটি, তখন দেখা যায় বলে। এমনকি মৌলানা মৌলভী সাহেব দ্বারা সালাম দিয়ে বলি, আলেম সাহেব আপনার ঘরের মেয়েও কিন্তু একদিন বাড়িব, যে না আমি আমার অধিকার চাই। আপনি এখন বুঝছেন, আপনি বলবেন কোরআন কিতাবের কথা, আপনি বলবেন আমি আপনার কোরআন কিতাব মাইনে আপনাকে বলবো পৃথিবীতে 5টা জিনিস আছে ইসলামের। 1 কলিমা, 2 নামাজ, 3 রোজা, 4 যাকাত, 5 হজ। এই 5টা জিনিস মাইনা কেউ যাবে ইস্তেমা করার লাগি তবলিগ জামাত, কেউ যাবে হুজুরের কাছে, কেউ করবে আহলে হাদিস, কেউ করবে এটা ওইটা, করুক গিয়া। আপনার কি? সে আল্লাহর কাছে জবাব দিয়ে করবে। যা হোক, আমি আজকের কথাটা অত্যন্ত ক্ষুব্ধ এবং এর সঙ্গত কারণও আছে। তাদের উগ্রতা তো আমরা জানি, এবং এই উগ্ররা দেশটাকে একদম আষ্টে পিষ্টে বেঁধে ধরছে। সেখানে আপনারা কি ভূমিকা রাখবেন কিনা? আমি আপা সুলতান আপা, এটা কিন্তু উগ্রতা না। আমাকে তারা যা বলতেছে এটা আমাকে তারা আমি তাদেরকে বলে দিতে চাই, জামাতের এবং শিবিরের যেসব মৌলানা মৌলবীরা আমাকে কথা বলতেছেন, আমি কিন্তু আপনাদের সবার চেয়ে বয়সে বড়। আমার বয়স কিন্তু 78 বছর। আমি কিন্তু বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা। আমি কিন্তু বাংলাদেশে 1 লক্ষের উপরে লয়ার আছে। আমি কিন্তু 100 সিনিয়র লয়ারের একজন, সিনিয়র অ্যাডভোকেটের। আমি কিন্তু আপনাকে বলি, আমি কিন্তু মেম্বার অফ পার্লামেন্ট ছিলাম। আমি কিন্তু এই জন্মে যত আন্দোলন সংগ্রাম হয়েছে গত 61 বছর, সুদিনে দুর্দিনে, দিনে রাতে, সামরিক বেসামরিক শাসনের বিরুদ্ধে, গণতন্ত্রের কই গেলেন, বাংলাদেশে কেউ এটা সংগ্রাম করে না। আমাকে যারা নামটা বিকৃত করে ডাকে তাদের মনে রাখা উচিত। আমি তাদেরকে চ্যালেঞ্জ করছি। এখন আমি চ্যালেঞ্জ করলাম, যারা আমাকে বকেন যে ফজলুর রহমানের কিছু নাই, আমার এলাকাতে আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, আমার দল যদি নমিনেশন দেয়, আমি ইলেকশনে যাব, আপনারা সব মিলে গিয়ে দেখি তো আমারে ফেল করেন। আপনারা দেখি আপনারা কারা বাংলাদেশে, এবং আমিও দেখব এই দেশে জামাতের যারা আমাকে বকাবকি করতে, প্রত্যেকটা সিটে আমি যাব। আমি প্রত্যেকটা সিটে যাব এবং গিয়ে বক্তব্য রাখবো যে এই দেশ কি মুক্তিযুদ্ধের দেশ হবে নাকি রাজাকার আলবদরের দেশ হবে। একটা ভোট দেন, কারণ দেশটা এসে দাঁড়ায় গেছে। এখন মুক্তিযুদ্ধ থাকবে কি থাকবে না? আপনি মুক্তিযুদ্ধের পক্ষে না বিপক্ষে? জামাত যেখানে দাঁড়াবে, যেভাবে আমাকে বকাবকি করতেছে, আমি গিয়ে মানুষকে জিজ্ঞাসা করবো মুক্তিযুদ্ধ চান, তাহলে ভোট দেন ধানের শীষ। মুক্তিযুদ্ধ চান না, অন্য যেখানে ইচ্ছা ভোট দেন। এই জায়গাতে যাবে দেশ। বকাবকি প্রত্যেক দিন করেন, মানুষের একটা ধৈর্যের সীমা আছে। আপনারা কারা? কি কাজ করে আপনারা ভাত খান? আমারে জিজ্ঞাসা করেন আমি কি করে? না, আমি জান্নাতুল্লাহ খাই না। আমি মুক্তিযোদ্ধা। আমার ঘরে যখন 1 সের চাল ছিল না, আমার নদীর ঘাটে 10,000 মন চাল ছিল, আমি বাজার থেকে বাকি চাউল কিনা খাইছি। আমার নাম ফজলুর রহমান। যদি বিশ্বাস না করেন, করে ইনভেস্টিগেশন করে দেখেন, কারণ সরকার তো আপনাদের দেখেন হুইচ ফজলুর রহমান ইন বাংলাদেশ। ও আমি কোন দলের সভাপতি না, সেক্রেটারি না, এই কারণে মনে করেন ফজলুর রহমান কেউ না। না, ফজলুর রহমান বাংলাদেশের কেউ। আমি বাংলাদেশের মুক্তিযোদ্ধা। যারা জীবিত আছে, মুক্তিযুদ্ধের টোটাল কণ্ঠটা, মুক্তিযুদ্ধের টোটাল কণ্ঠটা আমার মুখ দিয়ে বেরোচ্ছে বাংলাদেশে। আমি মুক্তিযুদ্ধের বাংলাদেশে বর্তমান প্রতীক। মেরে ফেলেন আমাকে, আমাকে মারলে মুক্তিযুদ্ধকে হত্যা করতে হবে। আমি মুক্তিযুদ্ধ ছাড়বো না। কাজে যারা আমাকে বকাবকি করেন, হাত করে বলি ওইসব জায়গায় যায়েন না। পারলে আমার সাথে আইসা সুতর্ক করেন, যুক্তি দিয়ে তর্ক করেন আমার সঙ্গে। ওই 2-1 কথা বাজে আমাকে বকাবকি করেন না। ফজলুর রহমান বলতে আলেমরা টেহা খায় ওয়াজ করে। হ্যাঁ, আমি এটা বলি না, আমি বলছি মোল্লা মুন্সিরা। আলেম আলেম হইতে হবে। আমি আজকে বলে দিলাম, যিনি নিজেকে আলেম দাবি করেন, এলমে তাসাউফ সম্পর্কে তার নলেজ থাকতে হবে।
এলমে লুদুনি এবং কাল্ব জারি থাকতে হবে, তিনি হবেন শ্রেষ্ঠ আলেম। আমি এই কথাটার উত্তরটাই চাই। আরেকটা কথার আমি উত্তর বারবার খুঁজতেছি। এখন যদি আমার দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন যদি ধর্ম প্রচার করতেন, সেই ধর্ম প্রচারের বিপক্ষে যদি বাধা হইয়া বদরের এবং উহুদের যুদ্ধ হইতো, উনি কি লাঠি নিয়ে যুদ্ধ করতে চাইতেন কিনা, নাকি অন্য কোনো অস্ত্র নিয়ে যাইতেন? উনি কি লাঠি নিয়ে যাইতেন কিনা? যদি বাস্তবতা বলে যে না, আজকের যুদ্ধে উনি লাঠি নিয়ে যাইতেন না, তাইলে উনি আজকে থাকলেও আজকের বাস্তবতাকে এই পৃথিবীর সবার চেয়ে বেশি স্বীকার করতেন, কারণ উনি ছিলেন পৃথিবীর হি ইজ দ্য গ্রেট এমং দ্য অল গ্রেটেস্ট পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড। এটা আমি বলি না, এটা খ্রিস্টান হিকি সাহেব বলছে। মোহাম্মদ ইজ দ্য গ্রেট এমং অল দ্য গ্রেটেস্ট পার্সোনালিটি অফ দ্য ওয়ার্ল্ড। উনি যদি আজকে থাকতেন, পৃথিবীর সবচেয়ে আগে উনি আধুনিকতাকে গ্রহণ করতেন। আপনারা তো সামনে গেছে, এই স্বীকার করেন নাই 1969 সনে মানুষকে মারছেন, কাফের কইছেন। মাইক বাজারে বিয়া করলে কইছেন জামাই বউয়ের বাচ্চা হইলে পরে এটা অবৈধ বাচ্চা হইব, যারও জৈব। এখন তো সারা রাত মাইক বাজারে ওয়াজ করেন আপনারা, বড় বড় মৌলানা সাহেবরা। আপনারা ওই ঢাকা শহরে যখন রাজুকের টেলিভিশন সেন্টার, রাজুক ছিল না তখন, ছিল এটা ডিআইটি, ডিআইটিতে যখন টেলিভিশন সেন্টার উদ্বোধন করে, তখন এইখানে বাইতুল মুকাররম তখন ওইভাবে হয় নাই। সারা মসজিদ থেকে দাঁড়িয়ে মোল্লারা কইছে কাফেররা যারা শয়তান রে টেলিভিশনের ভিতরে আনতেছে, সেই আইয়ুব খানে জাহান্নামে যাইব, সেই মুনায়েম কা জাহান্নামে যাইব। এটা মুসলিম লীগ করছিল 64 সনে। আপনারা তো টেলিভিশনেই মানেন নাই। আর এখন এই যে মোবাইল কার কাছে নাই, আমি হুজুররা জিজ্ঞাসা করি, এই যে হুজুররা, এই মোবাইলটা কেউ আবিষ্কার করছেন আপনারা? কোন মুসলমান এই মোবাইলটা আবিষ্কার করছে? এটার মাঝে কি কোনো সুন্নত ফরজ আছে? এইটা তো ব্যবহার করেন। কেন করেন? কারণ এটা বিজ্ঞানের অগ্রগতি হয়েছে। আর আমি বিজ্ঞানের অগ্রগতিকে স্বীকার করি বইলা প্রত্যেক দিন বলেন ফজলুর রহমান মরুক, ফজলুর রহমান মরলে পরে আমরা জানাজা পড়বো না। আরে আপনি জানাজা পড়বেন নাকি? আমার জানাজা তো ব্যবস্থা করবে আল্লাহ, আমার জানাজার ব্যবস্থা করবে আল্লাহ। আপনি কি জানাজা পড়বেন আমার? আর পড়বেন নাকি? এই যে মোবাইলটা কেন ব্যবহার করেন মৌলানা সাহেবরা? তাইলে বিজ্ঞানকে স্বীকার করেন। বিজ্ঞানকে স্বীকার করলে আধুনিকতাকে স্বীকার করতে হবে। তা না হলে এটা মনে হবে যে আপনি একটা মুনাফিকি। আপনি সব বিজ্ঞানের সুবিধা নেবেন, আবার বিজ্ঞানকে স্বীকার করবেন না, এটা হলো মুনাফিকি। এবার আগে বাড়াবো। হ্যাঁ, থ্যাংক ইউ। জি, চমৎকার বলছিলেন। আপনি দেখছিলেন যে মানুষ আপনাকে কতটা ভালোবাসে। মানুষ এখানে বলছে যে আপনি হচ্ছেন বর্তমানে বাংলাদেশের কণ্ঠস্বর। আপনি কোটি কোটি মানুষের কথা বলছেন, অন্তরের কথা বলছেন। সবাই আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে, ভালোবাসা জানাচ্ছে। আপনার আল্লাহকে নেক হায়াত দান করুন, এমনও মন্তব্য সবাই এখানে করছে। আমি কিছু কিছু মন্তব্য এখানে দেখিয়েছি। এখন আমি যেই বিষয়গুলি একটু জানতে চাই সেই কথাগুলো বলেন। সেটি হচ্ছে যে নির্বাচন নিয়ে যে সন্দেহ, একটা 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 পরিবেশ সৃষ্টি হয়েছে যে নির্বাচন তারা দেবে না। আজকেও এই যে এনসিপি নেতারা তারা প্রেস কনফারেন্স করেছে, সেখানে তারা স্থানীয় সরকার নির্বাচন আগে চায় এবং সেটার জন্য তাদেরও কর্মসূচি দিয়েছে তারা একটি। তো নির্বাচন নিয়ে এই সংকট, তো সেই ক্ষেত্রে বিএনপির অবস্থানটা কি? বিএনপি দেখেন একটা দায়িত্বশীল পার্টি, সে তার দায়িত্ব রক্ষা করে আগাইতেছে। একটা সরকারকে সমর্থন দিছিল 5ই আগস্টে। এর আগে 15-16 বছর যাবৎ বিএনপির হাজার হাজার কর্মী মারা গেছে, লাখ লাখ কর্মীর নামে মামলা হয়েছে, হাজার হাজার কর্মী একসাথে জেল খাটছে। এই আন্দোলন সংগ্রাম করে 5ই আগস্ট আনতে পরে ইউনূস সাহেবকে সমর্থন করছে। অনেকবার সমর্থন করে পট করে সেই সমর্থন বিএনপির মতো লোক দল এটা যদি উইথড্র করে ফেলে, এত তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নিতে পারে না। কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে এখন আমাদের স্থায়ী কমিটির সদস্যরা বলতেছে যে যমুনার দিকে লং মার্চ হবে। আমাদের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বলছেন যে করিডোর দেওয়া বা সেন্ট মার্টিন দেওয়া এগুলা আপনাদের কোনো কাম না, আপনারা দয়া করে নির্বাচন দিয়ে চলে যান। উনি খুব ঠান্ডা মাথায় কথা বলে এবং নরম ভাবে বলে, কিন্তু কথাগুলোর মধ্যে শক্তি আছে অনেক বেশি।
এবং আপনি একটু অপেক্ষা করেন, বিএনপি মাঠে যেদিন নামবে সেদিন এদের কোনো অস্তিত্ব থাকবে না। তবে তারা হইল আন্তর্জাতিক শক্তির ক্রীড়নক এজেন্ট। আমার মনে হয়েছে ইউনূস সাহেব আন্তর্জাতিক শক্তির দাবা খেলার মধ্যে ঢুকে গেছে। সেই দাবা খেলায় ঢুকে আমার দেশটাকে এটা কি ফিলিপাইন করবে নাকি দিয়াগো গার্সিয়া বানাবে, আমার দেশটাকে অন্যের কাছে বন্ধক দিয়া এই দেশে একটা দীর্ঘদিনের জন্য এই দেশটাকে ওই একটা কঠিন নিষ্ঠুর শাসনের মধ্যে রাখা পৃথিবীর শ্রেষ্ঠ শক্তির যে শক্তি এই পৃথিবীতে সমস্ত কিছু গ্রাস করতে চায় তাদের সমস্ত কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার জন্য এইখানে করিডোর দিবে কিনা, যে করিডোর দিলে পরে আমার পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন চলে যাবে, শুভপুর ব্রিজ থেকে ধরে দক্ষিণ দিকে আমার যে চট্টগ্রাম, যে চট্টলা আমার বাইজিদ বুস্তামি চট্টলা, আমানত সাহ চট্টলা, যে চট্টলা হইল বাংলাদেশের জীবনের সবচেয়ে বড় নিঃশ্বাস প্রশ্বাস, সেই চট্টলা চলে যাবে। প্রতিদিন সেখানে যুদ্ধ হবে, মানুষ ঘুমাতে পারবে না, সেখানে বিকলাঙ্গ সন্তানের জন্ম হবে। ইউনূস সাহেব সেই ষড়যন্ত্রের দিকে যাচ্ছে কিনা, এটা মনে হয় যাচ্ছি। কারণ এখন যখন আলোচনা শুরুই হয়ে গেছে আর্মির মধ্যেও যে করিডোর আমরা দিতে পারি তাহলে রোহিঙ্গাদেরকে ফেরত নিতে হবে, তাইলে বোঝা গেল করিডোরের আলোচনা একদম শেষ পর্যায়ে আছে। করিডোর দেওয়ার আলোচনা ইউনূস সাহেব শেষ করে। ইউনূস সাহেব আপনি কাজটা কিন্তু ভালো করবেন না যদি করিডোরটা দেন, এটা আপনার কাজ না। আমাদের নেতা তারেক রহমান সাহেব যেমন বলেছেন করিডোর দেওয়া কোনো অনির্বাচিত সরকারের কাজ না। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আপনাকে বলতে চাই, আমার জীবনের ষষ্ঠ গুণে এসে আপনারও বয়স হিসাবে হয়েছে, আপনি মীর জাফরের খাতায় আপনি নাম লিখায়েন না। যে মীর জাফর একদিন মনে করেছিল সিরাজউদ্দৌলাকে হত্যা করে রাষ্ট্র ক্ষমতায় বসলে আমার নামে জিন্দাবাদ হবে, মুর্শিদাবাদ হবে আমার। হ্যাঁ, মুর্শিদাবাদ তার 10 বছরের জন্য হয়েছিল এবং 100 বছর পর্যন্ত মানুষ বলতো মীর জাফর দেশপ্রেমিক, সিরাজউদ্দৌলা বিশ্বাসঘাতক। কিন্তু 100 বছর পরে 1857 সনে আইসে যখন ভারতবর্ষের প্রথম জনতা এবং সিপাহীর বিপ্লব হলো ব্রিটিশের বিরুদ্ধে, তখন কিন্তু সবাই বলতে শুরু করলো সিরাজউদ্দৌলা ছিল দেশপ্রেমিক, মীর জাফর হলো বিশ্বাসঘাতক। এখন কোটি কোটি ছেলের নাম সিরাজউদ্দৌলা হয় ভারতবর্ষে, কিন্তু 5 লক্ষ টাকা দিলেও কেউ একটা মীর জাফর নাম রাখে না। আমি ইউনূস সাহেব আমি আপনাকে বলতাম আপনি বাঙালির অন্যতম শ্রেষ্ঠ সন্তান, আপনি এই কাজটা দয়া করে করেন না, করিডোরটা আপনি দয়া করে দিয়েন না। দিলে পরে বাংলাদেশকে স্বাধীনতা কিন্তু অস্তমিত হয়ে যাবে। যে স্বাধীনতার জন্য আমি 23 বছর বয়সে যুদ্ধে গিয়েছিলাম, শুধু যুদ্ধে জানি মরার জন্য গিয়েছিলাম, যে স্বাধীনতার জন্য মায়ের বোনের অশ্রুজলকে পিছনে রেখে যুদ্ধে গিয়েছিলাম, যে স্বাধীনতার জন্য 2500 কিলোমিটার দূরে দেরাদুনে গিয়ে ট্রেনিং দিয়েছিলাম, সকালবেলা পতাকা উঠাইতাম আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমি ছিলাম কমান্ডার দেরাদুনে, সন্ধ্যার সময় নামাইতাম আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। সেই যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ট্রেনিং দিলাম, আসলাম, যুদ্ধে যুদ্ধে দেশ স্বাধীন করলাম। পাশের ছেলেটি পড়ে গেল গুলি খেয়ে, বলে গেল মামা মাকে দেখো, সেই মা পাগল হয়ে মরল। এই একটা দেশে ইউনূস সাহেব, মুক্তিযুদ্ধের একটা দেশ, বাঙালি কোনোদিন স্বাধীন ছিল না, রক্তে রক্তে আমরা এই দেশটা স্বাধীন করছি, যুদ্ধে যুদ্ধে এই দেশটা স্বাধীন করছি। ইউনূস সাহেব এই কাজটা করে করিডোরটা দিয়া আপনি বাংলাদেশে কাউকে 1971 সনের প্রতিশোধ নিতে দিয়েন না। ইউনূস সাহেব আপনাকে আমরা হাত জোর করে বলি, যদি দেন তাহলে এই দেশে দীর্ঘদিন এদেশে সিভিল ওয়ার হবে, দীর্ঘদিন এদেশে যুদ্ধ হবে। ওই দিন দেখলাম একটা পত্রিকাতে, বিদেশি একটা পত্রিকাতে লেখছে যে বিদেশি সৈন্য যদি সেখানে যায় তারা তো আর স্ত্রীকে সাথে করে নিয়ে যাবে না। আর বাংলাদেশ তো একটা মুসলিম দেশ, সেই দেশে তাদের সুখ ভোগের জন্য এত নারী পাবে কোথায়? আমি কথাটা খুব দুর্ভাগ্যজনক ভাবে কথাটা আমি বলছি। এই কাজটা ইউনূস সাহেব করেন না, দয়া করে আপনি করিডোরটা দিয়েন না, আপনি সেন্ট মার্টিন দ্বীপটাতে কারো স্টিমার লাগাইতে দিয়েন না, যে এখানে তারা স্টিমার আমার দরকার নাই। আপনি বলছেন চট্টগ্রাম বন্দর দিয়ে দিবেন, কেন?
আপনি আপনার যুক্তি কি? কত সুন্দর যুক্তি আপনার। আপনি আবার হাসি দিয়া বলেন। আপনি হাসি যখন দেন তখন মনে হয় অমিতাভ বচ্চনের মতো আপনার বয়স হয়ে গেছে 26-27 বছর। ইউনূস সাহেব কেন দিবেন? বলছেন যে যারা এই পৃথিবীতে আমার বন্দর ভালো চালাইতে পারবো তাদেরকে দিয়ে দিব, সুন্দরভাবে যারা চালাইতে পারবে। আমি কি মুক্তিযুদ্ধ করিয়া, আমার দেশ হইল আমার মা, আমার মাকে আমি পুরান শাড়ি পরাবো, আমার মাকে আমি সেরা শাড়ি পরাবো, প্রয়োজনে দিনে দিনে আমি তাকে সুন্দর শাড়ি পরাবো। এই কারণে সুখভোগের জন্য তো আমি বিদেশের কোন মহারাজার কাছে আমার মেয়েকে বন্ধক দিতে, আমার মাকে বন্ধক দিতে পারি না। যারা ভালো চালাইবে তাদের কাছে যদি আমার দেশ বন্ধক দিয়ে দিতে হয়, তাহলে যারা আমার মাকে ভালো করে খাওয়াবে তাদের কাছে আমার মাকে না হয় দিয়ে দিলাম। এইটা আমি চাই না। ইউনূস সাহেব এই কাজগুলা করেন না। আমার দেশ সুখে দুঃখে সুদিনে দুর্দিনে খায়া না খায়া এখনো 60 লক্ষ লোক এই দেশে খোলা আকাশের নিচে ঘুমায়, বস্তিতে থাকে, স্টেশনে থাকে, রমনা পার্কের আশেপাশে হাজার হাজার লোক রাতের বেলায় ঘুমিয়ে থাকে ইট মাথায় দিয়ে। তারপরে আমি মনে করি এটাই আমার বাংলা। এই বাংলা একদিন আস্তে আস্তে ধীরে ধীরে লুটেরা চলে যাবে, সুন্দর শাসন হবে, গণতন্ত্র হবে, এবং সেই গণতন্ত্রের মাধ্যমে মানুষ সোজা হয়ে দাঁড়াবে। দুইটা জিনিসের উপরে এখন চলছে বাংলাদেশ। একটা জিনিস হলো এই দেশের যে মেয়েরা বাড়িতে থাকার কথা ছিল সুন্দর শাড়ি পরে, গ্রামীণ শাড়ি পরে আম গাছ জাম গাছের নিচে জ্যৈষ্ঠ মাসে আম কাঁঠাল খাইতো, অথবা কলসি কাকে ঘাট থেকে নদী থেকে জল আনতো, সেই মেয়েরা আর গ্রামে থাকে না। তারা আইসা পড়ে গাজীপুরে, তারা চলে যায় চট্টগ্রামে, তারা চলে যায় সাভারে। ভোর 5টার সময় একটা টিফিন ক্যারিয়ার হাতে নিয়ে আসসালাতু খায়রুম মিনাম নাউম বলার সঙ্গে সঙ্গে 10টা টাকা বাঁচানোর জন্য হাঁটতে থাকে, বাসে উঠে না। সারাদিন গার্মেন্টসে কাজ করতে করতে রাত্র 9টা পর্যন্ত রক্ত শূন্য হয়ে বাসায় ফিরে তাদের রোজগারের টাকায় বাংলাদেশ চলছে। আর বাংলাদেশ চলছে যে লক্ষ কোটি মানুষ এখন বাংলাদেশের ওই মধ্যযুগের গোলামের মতো, কৃতদাসের মতো মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পরে থেকে থেকে এক রুমে 16 জন ঘুমায়, খায় না, ঘুমায় না, শুধু বাড়িতে টাকা পাঠায় মায়ের জন্য, বাবার জন্য, স্ত্রীর জন্য। সেই বিদেশি টাকায় চলে আমার দেশ। ইউনূস সাহেব, যদি সুন্দর শাসন হইতো ওই 2টা টাকাও আসতো, ওরা ভালোভাবে থাকতো। আর যদি গণতন্ত্র থাকতো এবং সুন্দর অর্থনৈতিক ব্যবস্থা আমরা করতে পারতাম, লুটেরাদের হাত থেকে যদি আমরা টাকা আদায় করতে পারতাম, এবং বাংলাদেশে যদি লুটেরারা যদি মানি লন্ডারিং করে দেশ থেকে 6 লক্ষ কোটি টাকা বিদেশে পাঠিয়ে দিতে না পারতো, তাইলে এই দেশ আরো সুন্দর হইতো। কাজে আমি মনে করি আস্তে আস্তে ভালো শাসক এবং শাসনের হাতে পড়লে দেশ সুন্দর হবে। এক ইলেকশনে দেশ ভালো হয়ে যাবে এটা আমি মনে করি না, 2 ইলেকশনে ভালো হয়ে যাবে তাও মনে করি না, কিন্তু 3টা ইলেকশনের যদি ফেয়ার হয়, সেই ইলেকশনের পর থেকে একটা দেশ আস্তে আস্তে গণতন্ত্রের সিঁড়িতে দাঁড়াবে, এবং সেই দেশটা আস্তে আস্তে ইউরোপের মতো হবে। আর কিছু না হোক, অন্তত গণতন্ত্রের ফাউন্ডেশনটা অন্তত ইন্ডিয়ার মতো হবে। যে ইন্ডিয়া আমার মধ্যে গরিব ছিল, আজকে যে ইন্ডিয়া পৃথিবীর অন্যতম শক্তি, এটা কইলি কইব আমি নাকি ভারতের দালাল। ইন্ডিয়া তো গণতন্ত্রের একটা ফাউন্ডেশনের, আমাদের একটা গণতন্ত্রের ফাউন্ডেশনের উপরে দাঁড়ানো দরকার। সেই গণতন্ত্রের ফাউন্ডেশনের উপরে দাঁড়ানোর জন্যই ইউনূস সাহেব আপনাকে বলি, আমার দেশটা দয়া করে বন্ধক দিয়ে না, আমার দেশটাকে বাংলাদেশের মানুষের জন্য রক্ষা করেন। জি, আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, সেই জন্য সবাই আপনাকে অনেক ভালোবাসে, এবং এই সময় আপনি যেভাবে করে রুখে দাঁড়িয়েছেন, কিন্তু বিএনপির তরফ থেকে আমরা সেরকম শক্ত কোনো অবস্থান এখনো দেখছি না। এই বিষয়ে আপনার মন্তব্য কি? বিএনপির অবস্থানটা কি? আমরা জানি বিএনপি মুক্তিযুদ্ধের দল, প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং বিএনপির রাজনীতিটা মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। সেইখানে মুক্তিযুদ্ধ নিয়ে বিএনপি এখনো খুব সুস্পষ্ট কোনো অবস্থান তারা জানায়নি। নির্বাচন নিয়ে বিএনপি একটা গণতান্ত্রিক দল, মানে নির্বাচন নিয়েও এখন পর্যন্ত খুব কঠোর অবস্থান তারা নেয়নি। বিএনপি মানে কখন পুরো বিষয়টি বুঝবে? আপনি যদি বিএনপির পার্সপেক্টিভটা একটু আমাদেরকে বলতেন। আমি আপনাকে খুব বলবো যে আপনি বিএনপি সম্পর্কে খুব আশা করেন, আবার হতাশা ব্যক্ত করেন। খুব আশাবাদী, কিন্তু আপনার মনে হতাশা আছে। কিন্তু বিএনপিতে দেখেন মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস শাহ, জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, ইদানিংকালে সালাউদ্দিন আহমদ, শামসুজ্জামান দুদু, জনাব রিজভী সাহেব,
আরো আছে ছাত্রদল, দেখেন এখন শাহবাগে বৈশা অবস্থান ধর্মঘট করতেছে ছাত্রদল, টোটাল অবস্থান ধর্মঘট। আস্তে আস্তে সবাই নামতেছে। ওই যে বললাম বিএনপি একটা বড় দল, দায়িত্বশীল। এরা মনে করে একবার যখন ইউনূস সাহেবকে আমরা সাপোর্ট করছি, আচ্ছা তার মাধ্যমে ইলেকশনটা হইলে পরে একটা রেজাল্ট আসবে, সেই কারণে তারা জিনিসটা দেখতে চায়। আবার বেশি হইলে তারা মনে করে খুব বেশি আন্দোলন করলে আবার পুরাতন যারা ছিল তারা ফিরত আইসা আবার একই রকমের ঘটনা ঘটে কিনা, এই বিভিন্ন ধরনের প্লাস মাইনাস আছে। কিন্তু শেষ পর্যন্ত তো আমাদের এখনো কি বিএনপি আশাবাদী? সবাই বলছে যে ডক্টর ইউনূস নির্বাচন দেবেন না, তিনি একটা মূলা ঝুলিয়ে রেখেছেন, সময় ক্ষেপণ করছেন। যদিও তিনি বলছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, কিন্তু তারা নির্বাচন দেওয়ার কোনো লক্ষণ আমরা দেখছি না। এমনকি এনসিপিও নির্বাচনের ধারে কাছে যেতে চায় না, তারা বরং স্থানীয় সরকার নির্বাচনকে সামনে আনতে চায় যাতে করে জাতীয় নির্বাচন দেরি করে হয়। এমনকি এমনও হচ্ছে যে বলা হচ্ছে যে ডিসেম্বর থেকে জুন এর মধ্যে তারা একটা গণভোট দিতে পারে, কিন্তু জাতীয় নির্বাচন নয়। এমন অভিযোগ রয়েছে যদি একটা যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়ে যায় সেক্ষেত্রে নির্বাচনই দিতে হবে না। এরকম নানান রকম অভিযোগ টাল বাহানা শুনতে পাচ্ছি। তো বিএনপি একটি বড় রাজনৈতিক দল হিসেবে কথাটার উত্তরটা দিয়েছি আপু, আমি দিয়ে দিছি, আবারও দেই। ইউনূস সাহেবের আমলে কোনো ইলেকশন হবে বলে আমি বিশ্বাস করি না। তো বিএনপি কি জন্য অপেক্ষা করছে? বিএনপি কি জন্য অপেক্ষা করছে? বিএনপি তাহলে কি জন্য অপেক্ষা করছে? করে হানাহানি তবু চলো টানি, নিয়েছো যে মহাভার। কারণ বিএনপি তো সবচেয়ে বড় দল। আওয়ামী লীগ চলে যাওয়ার পরে বিএনপি তো সবসময় এক ধরনের ব্যবহার খুব দ্রুত করতে পারে না, তাকে ধৈর্য ধরে দেখতে হয়। তবে একটা কথা মনে রাখেন, বিএনপি কিন্তু আন্দোলন সংগ্রামের দল, এবং বিএনপি নেত্রী কিন্তু অসুস্থ হইলেও দেশে আছে। উনি কিন্তু আপসীর নেত্রী, উনি কিন্তু, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সিদ্ধান্ত এক সময় দিবেনি। কিন্তু সিদ্ধান্ত দিতে যদি দেরি হয়, ওই একটা কথা আছে ওয়েট এন্ড সি, খুব সাধারণ কথা, একটা ওয়েট এন্ড সি। কিন্তু অনেকে বলে ইউ মে ওয়েট বাট আলটিমেটলি ইউ ক্যান সি নাথিং। বেশি ওয়েট এন্ড সি করলে কিন্তু আলটিমেটলি কিছু দেখতে পাবে না, কেউই না। এটা আমি বিএনপির ব্যাপারে বলছি না। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত হতে হবে, এবং আমার ধারণা আমার দল বিএনপি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিবে। যদি সঠিক সিদ্ধান্ত নিতে না পারে সঠিক সময়ে, ইতিহাসের কাছে তারাও দায়ী হবে, আমি এটা মনে